সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরুর আগে চলুন দেখে আসি আজকের প্রধান সংবাদ শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 31 অক্টোবর। এ সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন উপায় নিয়ে সুপারিশ দেওয়ার কথা রয়েছে। আগামী সংসদ 9 মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করবে, না হলে কি হবে তা নিয়ে প্রশ্ন। আইনি ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য উপায় খুঁজছে কমিশন। বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে সংস্কার উদ্যোগ বিফলে যাওয়ার শঙ্কা। আরেকটি সংবাদ শিরোনাম, 14 মাসে 17 হত্যাকাণ্ড, রাউজানে 18 দিনের মাথায় আবার খুন। একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। উপদেষ্টারা বিব্রত, অর্থাৎ বিএনপি, জামাত এবং এনসিপির যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন তারা সেখানে বিভিন্ন উপদেষ্টার নামে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে এই প্রতিবেদনটিতে। আমার দেশের সংবাদ শিরোনাম, সাবেক স্পিকার শিরিন শারমিন নিখোঁজ, পদত্যাগেও গড়িমসি করেন, স্বামীকে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার গুঞ্জন, হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনের কারিগর। আরেকটি শিরোনাম, মির্জা ফখরুল বলেন নিজামী মীর কাসেম ও সালাউদ্দিনকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। আরেকটি শিরোনাম, পাহাড়ে সেনা উপস্থিতি বাড়ানোর তাগিদ, খাগড়াছড়িতে ঘাঁটি গাড়ছে ইউপিডিএফ। এরপর জানাচ্ছি ইত্তেফাকের সংবাদ শিরোনাম, রাশিয়া নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। আরেকটি শিরোনাম, রেলের ইঞ্জিন সংকটে বিঘ্নিত যাত্রী সেবা, পণ্য পরিবহন। ইঞ্জিন সংকটে 1 মাসেই বাতিল হয়েছে 435 যাত্রা। চীন থেকে অনুদান আসছে 20 ইঞ্জিন। 4 লাখের বেশি এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন, পুনর্নিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়নের দাবি শিক্ষার্থী অভিভাবকদের, আইন পরিবর্তন ছাড়া সম্ভব নয় বললেন বোর্ড কর্মকর্তারা। ইনকিলাবের সংবাদ শিরোনাম, 15 দিনের মধ্যে প্রশাসন নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ, কমছে আওয়ামী লীগ জামায়াতপন্থীদের দাপট। বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে সালাউদ্দিন আহমদ। নির্বাচনী কর্মকর্তা বানাতে জামায়াতের টার্গেট শিক্ষা। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, তারেক রহমান। নয়াদিগন্তের সংবাদ শিরোনাম, নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয়ে, নয়াদিগন্তের 21তম বর্ষপূর্তি উদযাপন। গুমের মহাকাব্যিক বেদনা উন্মোচন জরুরি, চিফ প্রসিকিউটর। বিএনপি ক্ষমতা এলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, তারেক। যুগান্তরের সংবাদ শিরোনাম, গচ্চা 3000 কোটি টাকা, ভুল করিডোরে গাজীপুর বিমানবন্দর বিআরটি প্রকল্প। মত পার্থক্য থাকলেও সহনশীলতা জরুরি, নির্বাচন ভাবনা নিয়ে যুগান্তর গোলটেবিলে বক্তারা। তফসিলের পর আনুষ্ঠানিক ঘোষণা, বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি। সমকালের সংবাদ শিরোনাম, সনদ বাস্তবায়নে সংসদকে বাধ্য করার উপায় পায়নি কমিশন, ক্ষমতা যেতে পারে সংবিধান সংস্কার পরিষদের কাছে, সাংবিধানিক আদেশের কাঠামো প্রস্তুত, নোট অফ ডিসেন্টের সুরাহা হয়নি, খেলাপি ঋণ রেখে মালিকরা লাপাত্তা। আরেকটি শিরোনাম, অক্টোবরে 25 দিনে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ আক্রান্ত। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, একটি ফোন কলের অপেক্ষা, 200 আসনে প্রার্থী চূড়ান্ত বিএনপির, প্রচারণা পাবে নতুনত্ব, লন্ডন যাওয়ার হিড়িক। প্রধান বিচারপতি, শক্তিশালী বিচার বিভাগ বিনির্মাণ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ, কিশোরগঞ্জে ভার্চুয়ালি তারেক রহমান। রাজনীতিতে অবিশ্বাস্য আর শত্রুমিত্র খেলা, অদিতি করবে, এটা একটা মন্তব্য প্রতিবেদন। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম, বিদেশের শ্রমবাজারে অশনি সংকেত, ভরসার বাজার হিসেবে পরিচিত সৌদিতেও নানা জটিলতা, গত বছর পর্যন্ত বন্ধ হওয়া একটি বাজারও চালু হয়নি, কাটছে না ইউরোপের বাজারগুলোর জটিলতাও। প্রচলিত শিক্ষা ব্যবস্থা সময়ের সঙ্গে মিলিয়ে ঢেলে সাজানো হবে, তারেক রহমান। কালবেলা সংবাদ শিরোনাম, জাগরিকের 20 একর জমি 5 কোম্পানির দখলে, আসনের ব্যাপারে এখনই নিশ্চিত হতে চায় বিএনপির মিত্ররা। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছি, পছন্দের হলেই নিরপেক্ষ, বিএনপির ইশতেহারে থাকবে বেকার ভাতা, নিজামীদের মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একটি দলকে ক্ষমতা দিতে চাইছে সরকার, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা। বণিক বার্তার সংবাদ শিরোনাম, নির্বাচিত ছাত্র সংসদে সভাপতির পদে অনির্বাচিত উপাচার্যরা, ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু। মানব জমিনের সংবাদ শিরোনাম, অস্থির ডলারের বাজার,
প্রস্তুত হচ্ছে বাস্তবায়ন আদেশ, নিশ্চয়তা পেলে সই করবে এনসিপি, জুলাই সনদ। আসামিদের দেশ থেকে ইমিগ্রেশনে পুলিশের চিঠি, সালমান শাহ হত্যা মামলা। ডেইলি স্টার সংবাদ শিরোনাম, July Charter implementation, Commission races against time to find out ways, talks on to make adoption binding for JS. Police stations buckling under budget strain. Midpur factory fire, warehouse owner ran illegal chemical trade for 15 years. এবং সর্বশেষ আমার হাতে আছে নিউজ, এর শিরোনাম, স্টুডেন্টস ড্রপ ইন জেনারেল এডুকেশন, রাইজ ইন মাদ্রাসাস, এনসিসি জুরিস্ট ইয়েট টু ফাইন্ড ভায়াবল মেকানিজম। আমরা শিরোনামগুলো পড়লাম। আমরা প্রথম আলো দিয়ে শুরু করি যে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে কমিশন, এবং আমরা জানি যে গতকালকে এনসিপি ঐক্যমত্য কমিশনের সাথে দেখা করেছেন। আমরা এটাও জানি যে এনসিপি এখন পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি। তো এই যে এক ধরনের ডিলেমা দেখা যাচ্ছে, এক ধরনের জুলাই সনদ নিয়ে এনসিপি এখনও স্বাক্ষর করেনি বা আইনি বাস্তবায়ন আইনি ভিত্তি খোঁজার চেষ্টা করছে, এই বিষয়ে কতদূর আসলে অগ্রগতি আছে? ধন্যবাদ আপনাকে। এইটা নিয়ে যে আলোচনাটা চালু আছে এটাই আমরা মনে করি যে একটা অগ্রগতি। জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে সবাই গা ছাড়া দিয়ে দিলে তাহলে মনে হতো যে একটা আনুষ্ঠানিকতা শেষ করে সরকার নির্বাচনের দিকে চলে গেছে, দায় সারা একটা বিষয় ছিল। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে জুলাই সনদটা স্বাক্ষরিত হয়েছে, সেটা আমাদের জন্য একটা মাইলফলক অবশ্যই, কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর করে সরকার আসলে রিল্যাক্সড করছে না, বা রাজনৈতিক দলগুলো শুধু স্বাক্ষর হয়ে গেছে এটা এমন না যে এরপরে আর এখানে করণীয় কিছু নেই। এখন এটাকে বাস্তবায়ন কিভাবে করা যায় এটা নিয়ে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা আছে, ঐক্যমত্য কমিশনে নানা আলোচনা আছে, এবং এনসিপি তারা কিন্তু একবারও বলে নাই যে তারা আসলে জুলাই সনদ স্বাক্ষর করবে না। তারা কিছু প্রিকন্ডিশন যুক্ত করেছে। তারা বলেছে যে বাস্তবায়নের উপায়টা জানা গেলে তারা আপনার স্বাক্ষর করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে যেহেতু বাস্তবায়নের উপায় আলোচনা হচ্ছে এবং একাধিক বিকল্প নিয়ে কথা হচ্ছে, এবং এখানে আজকে যে প্রতিবেদনটার কথা আপনি উল্লেখ করলেন সেই প্রতিবেদনেও কিন্তু একাধিক বিকল্পের বিষয়টা বলা হয়েছে। তো এই বিকল্পগুলোর মধ্যে তো কোনো একটা তো বেছে নেবেই, ঐক্যমত্য কমিশনও নেবে, সরকারও নেবে, এবং আমাদের বিশ্বাস যে বিকল্পটা তারা বেছে নেবে সেটা রাজনৈতিক দলগুলো একমত হবে। সব এখানে ভালো মন্দ, রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা, আইনি দিকগুলো, এগুলো নানা বিষয় খতিয়ে দেখার বিষয় আছে। জাস্ট হুইমজিক্যালি এমন কোনো ডিসিশন নেওয়া উচিত না যেটা পরবর্তীতে নতুন কোনো রাজনৈতিক সংকটের জন্ম দেবে। এই কারণে এই ক্ষেত্রে একটু সময় নেওয়া হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি যে সময় নিলেও এটা ভেবে চিন্তে এমন একটা সিদ্ধান্ত আসবে ঐক্যমত্য কমিশন, যে সিদ্ধান্তটা তারা সরকারের কাছে রিকমেন্ড করবে, এবং সরকার সেটা বাস্তবায়নের উদ্যোগগুলো বা একটা পথ নির্দেশনা দিবে যা পরবর্তী সংসদে হয়তো বাস্তবায়িত হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। এবং সেটা যদি হয় তাহলে এনসিপিও সই করবে, এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এখন পর্যন্ত সই করেনি, যে অল্প কয়েকটা রাজনৈতিক দল, আমাদের বিশ্বাস তারাও সই করবে, এবং একটা রাজনৈতিকভাবে একটা মোটা দাগে একটা ঐক্যমত্য তো ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি যে ঐক্যমত্যটা আরও সুদৃঢ় হবে। কিন্তু আমরা তো জানি যে এই 31 তারিখেই শেষ হয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশনের মেয়াদ, কয়েক দফা বাড়ানোর পর এই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই স্বল্প সময়ের মধ্যে এই যে মত ভিন্নতা রয়েছে, মত দ্বৈততা রয়েছে, এগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব, এবং কিছু কিছু মৌলিক জায়গায় যেমন বাস্তবায়নের পদ্ধতি, গণভোট নিয়ে সেটা আগে হবে নাকি পরে হবে, অথবা নির্বাচনের দিন হবে, এই সমস্ত বিষয় নিয়ে যে ধরনের মতো ভিন্নতা রয়েছে সেটা কাটিয়ে ওঠার ব্যাপারে সরকার কতখানি আশাবাদী? একটা বাংলায় একটা প্রবাদ আছে যে যদি হয় সুজন তেঁতুল পাতায় না জন। আপনার যদি মনোভাবটা ইতিবাচক থাকে, দৃষ্টিভঙ্গিটা যদি আপনি ইতিবাচক থাকে, তাহলে আমার মনে হয় না যে এই সমস্যাগুলোর কথা আপনি বলেছেন এগুলা খুব গুরুতর কোনো বাধা হয়ে উঠবে। এবং আমাদের আশার বিষয়টা হচ্ছে সেই ইতিবাচক মনোভাবটা আমরা মোটামুটি সবার মধ্যেই দেখতে পাচ্ছি। এই স্বল্প সময়ের কথা আপনি বলেছেন, ঐক্যমত্য কমিশন হয়তো সুপারিশটা দিয়ে তার দায়িত্ব শেষ করবে, এবং সুপারিশটা যদি আপনার এনসিপি সহ আরও যে দুই একটা রাজনৈতিক দল যারা স্বাক্ষর করে নাই তারা সহ যারা স্বাক্ষর করেছে ইতিমধ্যে তাদের সবার মধ্যে গ্রহণযোগ্য হয়, তাহলে সরকার যে কোনো সময় সেটা বাস্তবায়নের জন্য যে আইনি যে দিক আছে সেটা দেখে সরকার বাস্তবায়নের পথটা দেখিয়ে দেবে। অর্থাৎ কোনো অধ্যাদেশ জারি হবে অথবা কোনো আদেশ জারি হবে, একটা কিছু হবে। তো এইটা আসলে নির্ভর করছে যে সবাই কতটা ইতিবাচক
মনোভাব নিয়ে এগিয়ে আসবে, সহযোগিতা করবে। কিন্তু সবাই যদি যার যার জায়গা থেকে গোঁ ধরে থাকে তাহলে তো একটা অনড় অবস্থানে থাকে। কিন্তু আমরা এই মুহূর্তে সেটা দেখছি না, আমরা কাউকেই দেখছি না যে তারা একেবারে তার পজিশনে অনড়। সবাই তার নিজস্ব রাজনৈতিক দর্শন যেটা সেটা বলছে, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সে বলবে, এটাই স্বাভাবিক। মানে সবার মতামত নিয়েই তো আসলে একটা সুন্দর গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসতে হবে আমাদেরকে। তো সেটা সবাই বলছে, এবং সেখান থেকে সবচেয়ে ভালো যেটা দেশের মানুষের জন্য, যেটা ভালো দেশের রাজনৈতিক ব্যবস্থার জন্য, যেটা সবচেয়ে সুন্দর একটা ব্যবস্থা, সেটা আমার বিশ্বাস সবাই মিলেই আসলে সেটা বেছে নেবে। প্রথম আলো আরেকটি শুনলাম, সেটা হচ্ছে যে উপদেষ্টার বিব্রত, বিএনপি, জামায়াত, এনসিপি কোন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ দিয়েছে। অর্থাৎ এই দলগুলোর প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং কিছু কিছু উপদেষ্টার বিষয়, যেটা আমরা গণমাধ্যম মারফত জেনেছি, যে সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছেন যে হয়তো এক দল আরেক দলের বিরুদ্ধে, যে এই দলকে সাপোর্ট করছে উপদেষ্টারা, কোনো কোনো উপদেষ্টা। তো এই বিষয় আসলেই কি উপদেষ্টারা বিব্রত? এর সাথে আরেকটা যোগ করতে চাই, সেটা হচ্ছে ইনকিলাবের একটা সংবাদ ছিল যে 15 দিনের মধ্যে প্রশাসন নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, এবং বলছে যে আওয়ামী লীগ জামাতপন্থীদের দাপট সেখানে কমছে। তো এই যে বিষয়, ইনকিলাবের সংবাদটা কতটা আসলে সঠিক এটা আমার জানা নেই। আমি এরকম প্রধান উপদেষ্টা এরকম কোনো কিছু আমি শুনি নেই আসলে। আর প্রথম আলোর যেটা আপনি যে সংবাদটার কথা উল্লেখ করেছেন, এটা একদিক থেকে ঠিক এই কারণে যে আপনার এটা তো সত্য যে যখন 3টা রাজনৈতিক দলের সাথে আপনার মিটিং হয়েছে, 3টা রাজনৈতিক দলই কোনো কোনো উপদেষ্টার ব্যাপারে কথা বলেছে। তো এটা আবার একদিক থেকে ভালো, আমরা এটাকে একটু ইতিবাচকভাবে নিতে চাই এই কারণে যে ধরেন যদি একটা রাজনৈতিক দলকে উপদেষ্টারা ফেভার করছেন সবাই মিলে যদি এটা বলতো, তাহলে আপনি বলতে পারতেন যে এটা একটা পক্ষপাতিত্বের একটা বিষয় আছে। এখানে সবাই অভিযোগ করছে, তো সবাই যখন অভিযোগ করে তখন বুঝতে হবে যে উপদেষ্টারা আসলে তাদের মতো করে কাজ করছেন। হয়তো কোনোটা কারো মনোপুত হচ্ছে, কোনোটা কারো মনোপুত হচ্ছে না। তো এরকম এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ধরেন সব সিদ্ধান্ত সবার মনোপুত নাও হতে পারে। তো সেক্ষেত্রে তারা উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো এই ধরনের প্রশ্ন আসাটা আমি মনে করি যে জরুরি এই কারণে যে এই ধরনের প্রশ্ন আসলে কোনো উপদেষ্টা যদি ব্যাক অফ দ্য মাইন্ড তার মনে কোনো কিছু থাকেও, যদি এরকম হয় যে উনি হয়তো খুব সচেতনভাবে কাউকে ফেভার করেন নাই, কিন্তু ওনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটাই এমন যে মানে ওনার সিদ্ধান্তটা কারো পক্ষে চলে যাচ্ছে, তো ওনারা সতর্ক হবেন। ওনাদেরকে সতর্ক থাকার জন্য, সতর্ক রাখার জন্য এই ধরনের প্রশ্ন নিয়মিত করা জরুরি। এটা করলে সরকার যেটা হয় যে সরকারে যারা কাজ করছেন তারা আরও সাবধানে কাজ করবেন, তারা যতটা সম্ভব নিরপেক্ষ ভূমিকায় থেকে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদি কারো ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো সুনির্দিষ্ট ঘটনায় বলা হয় যে হ্যাঁ উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন রাজনৈতিকভাবে পক্ষপাতমূলকভাবে, তাহলে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার তো সুযোগ থাকেই। কারণ এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ আপনি জানান না, আমরা যতটুকু জেনেছি যে, বা আমি তো ওই 3টা রাজনৈতিক দলের মিটিংয়েই ছিলাম সরকারের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি হিসেবে। ওনারা কিন্তু সুনির্দিষ্ট কোনো ঘটনা ধরে বলেননি যে এই একটা নির্দিষ্ট ঘটনায় একটা উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করেছেন। বরঞ্চ আমরা দেখেছি যে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের একেবারে সুনির্দিষ্ট কতগুলো পয়েন্ট তারা উল্লেখ করেছে, যেগুলো আসলে মানে যদি সত্যি হয় তাহলে সেটা উদ্বেগজনক আমরা মনে করি। কিন্তু উপদেষ্টাদের ব্যাপারে যে কথাগুলো তারা বলেছেন এগুলো জেনারেলাইজ একটা, তাহলে কি এটা মানে চাপে রাখার কৌশল বা সরকারকে এটা রাজনৈতিক দলগুলো যেটা করে থাকে আর কি, এটা আপনি যদি চাপে রাখার কৌশল বলেন তাহলে অবশ্যই চাপে রাখার কৌশল। আবার আমরা মনে করি যে এটা উপদেষ্টাদেরকে সাবধান করে দেওয়ারও একটা কৌশল হতে পারে, এবং আমরা এটাকে খুব নেতিবাচকভাবে নেই না, এটা স্বাভাবিকভাবে নেই। ব্যক্তিগতভাবে যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আসে তিনি বিব্রত হতেই পারেন। আপনি এই রিপোর্টটা আমি পড়েছি সকালে, ওখানে আমাদের উপদেষ্টা ফজল করিম খান ওনাকে নিয়ে কেউ কথা বলেছেন, উনি একটা দলকে ফেভার করছেন, তো উনি তার জবাব দিয়েছেন ফেসবুকে, এবং উনি একটা পদ্ধতিও সাজেস্ট করেছেন যে যদি উপদেষ্টারা কোনো লাভজনক পদে থাকবেন না এরকম কোনো একটা অঙ্গীকার করা হয়, যেটা সাংবিধানিক পদে যারা থাকেন তাদের বেলায় এরকম একটা সিস্টেম আছে যতদূর জানি। তো এটা উপদেষ্টাদের বেলায় যদি এরকম একটা আদেশ জারি করা হয় তাহলে তো আর তারা পরবর্তীতে যে রাজনৈতিক দল আসবে
এখন কেউ যদি এখন পক্ষপাতিত্ব করে পরবর্তীতে সুবিধা নেওয়ার জন্য, তাহলে সেটা আর থাকবে না। তো আমার মনে হয় না যে পরবর্তীতে কেউ সুবিধা নেবেন এই আশায় কেউ এখন কোনো দলকে ফেভার করছেন। কারণ এখন উপদেষ্টা পরিষদে যারা কাজ করছেন তারা তো কোনোদিন কখনো এক্সপেক্টই করেন নাই যে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন। কারণ এই রাষ্ট্র পরিচালনার জন্য যে উপদেষ্টা পরিষদটা গঠিত হয়েছে, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য গঠিত হয়েছে, একটা বিশেষ প্রেক্ষাপটে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করি সবাই জাতীয় দায়িত্ব পালন করছেন, একটা ঐতিহাসিক দায়িত্ব। এটা এই কারণেই বলবো যে আমাদের দেশ এখন একটা পলিটিক্যাল ট্রানজিশনের মধ্য দিয়ে আছে। এই ট্রানজিশনটা যাতে সফলভাবে হয় এটা এবং সুন্দরভাবে হয়, সেটার জন্য এই উপদেষ্টাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং তারা যদি এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন, তারাও জানেন যে ইতিহাস তাদেরকে মূল্যায়ন করবে এবং মনে রাখবে। এখানে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেয়েও ব্যক্তিগত সুনাম বৃদ্ধি বা ব্যক্তিগত সম্মান বৃদ্ধির জায়গাটাতে তারা নিয়ে যেতে পারবেন, তারা যদি কাজটা ভালোভাবে করেন। এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন আমার ধারণা তারা সবাই এই বিষয়ে সচেতন। এই প্রসঙ্গে যেহেতু কথা বলা, গতকালকে বিষয়টি হয়েছে এবং অনেক অনলাইনে দেখেছি, কিছু কিছু পত্রিকাতেও এসছে, আমি যদিও শিরোনামটি পড়িনি। সেটি হচ্ছে, আপনি যেহেতু প্রেস উইংয়ে আছেন, প্রেস সেক্রেটারির ভাই তাকে নিয়োগ দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। এখন আমার প্রশ্ন, অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলছে, আমার প্রশ্ন ঠিক এই জায়গায়, উনি কি প্রেস সেক্রেটারির ভাই এই কারণেই, মানে সেটি কি এক ধরনের অযোগ্যতা, নাকি উনি হওয়ার মতো যোগ্যতা আছে, অথবা যারা সাধারণত প্রশাসনে থাকে তাদেরকেই তো নিয়োগ দেওয়া হয়ে থাকে? এটা একটা প্রভোকেটিভ নিউজ, এটা উস্কানি দেওয়ার জন্য এ ধরনের নিউজ করা হয়েছে। যার কথা বলা হচ্ছে উনি সরকারের একজন যুগ্ম সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উনি অনেকদিন ধরে দায়িত্বে আছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অস্থায়ী প্রশাসক হিসেবে দায়িত্বটাও মানে এমন না যে দু একদিন দিয়েছে, এটা বেশ কয়েক মাস আগেই দিয়েছে আমি যতদূর জানি। এবং আপনি জানেন যে এই মুহূর্তে যেহেতু আমাদের স্থানীয় সরকার নির্বাচন আমরা করতে পারিনি, আমাদের সরকারের পক্ষ থেকে এক ধরনের ইচ্ছা ছিল, সরকার এটা নিয়ে কথা বলেছে, রাজনৈতিক দলগুলো এটাকে কেউ আপত্তি জানিয়েছে, বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে আপনার রাজনৈতিক পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠতে পারে। তো এরকম একটা আশঙ্কা থেকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন আয়োজন করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তো এখন স্থানীয় সরকার তো কাউকে না কাউকে দিয়ে পরিচালনা করতেই হবে, সেবা কার্যক্রম তো চালিয়ে যেতে হবে। এবং সেই কাজগুলো কারা করছেন? সরকারের যারা কর্মকর্তা আছেন তারাই। তো স্থানীয় সরকারের কাজগুলো তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারাই করবেন। এখন উনি একজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে ওনার অন্য সহকর্মীরা অন্যান্য জেলায় দায়িত্ব নিয়েছেন এবং উনি এই অন্যান্য সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন, উনি এই সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন। তো এইটার সাথে প্রেস সচিবের ভাইকে জড়িয়ে, প্রেস সচিবের ভাই হলে কি তার কি দেশে কাজ করার কোনো অধিকার থাকবে না? সে কি কোনো দায়িত্ব পালন করবে না? সে কি রাষ্ট্রের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে? কেউ কোনো রাষ্ট্রীয় দায়িত্বে আসলে তার যাবতীয় আত্মীয় স্বজন সবাইকে তার সব কাছ থেকে কি পদত্যাগ করতে হবে? এরকম কোনো বিধান কি বাংলাদেশে আছে কিনা? নাকি এখানে প্রেস সচিব কোনো প্রভাব খাটিয়েছেন যে তার ভাইকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক তৈরি করতে হবে? এরকম কোনো প্রমাণ তো কেউ দিতে পারেনি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এমন কোনো লোভনীয় পদ না যেটার জন্য তদবির করে প্রেস সচিবের ভাইকে সেখানে বসাতে হবে। উনি ইতিমধ্যেই সরকারের একজন যুগ্ম সচিব এবং উনি নিজ যোগ্যতাতেই দীর্ঘদিন ধরে কাজ করেই উনি কিন্তু সরকারের যুগ্ম সচিব পদে উনি আসীন হয়েছেন। তো এখন এইটাকে জড়িয়ে প্রেস সচিবের ভাই, এই কারণে ওনাকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে, এই ধরনের সংবাদগুলো হচ্ছে যে এগুলো মানুষ খায়, মানুষকে বোঝানো যায়, এগুলো হলো মানে আমি মনে করি এক ধরনের ক্লিকবেট জার্নালিজম, খুবই আনএথিক্যাল। ভাই এটা তো অস্বীকার করে না, ভাই এটা তো কেউ অস্বীকার করছে না। ভাই হলে কি আর একটু সতর্ক থাকা যেত? এটা তো সতর্ক অসতর্কের বিষয় কি কোনো নয়, উনি তো ওনার দায়িত্বে নিয়ে আছে। আমার যদি কোনো ভাই থাকে, তার যদি ব্যক্তিগত কোনো যোগ্যতা থাকে, তার কর্মস্থলে সে কিভাবে রিওয়ার্ডেড হবে বা কিভাবে অ্যাডমিনিস্ট হবে এটা তার বিষয়, তার পারফরমেন্সের বিষয়টা তার মন্ত্রণালয় বা তার সাথে করবে। আমি বা প্রেস সচিব যদি এখানে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করে, তখন এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে যে তিনি একটা ইনফ্লুয়েন্স করেছেন। তো এতে তো কোনো ইনফ্লুয়েন্সের কোনো বিষয় নেই। প্রেস সচিবের বাই হওয়াটা তো কারো অপরাধ না। জি, আবার একটু আরেকটা প্রশ্ন আসি। আমার দেশের সংবাদ ছিল না, সাবেক স্পিকার শিরিন শারমিন নিখোঁজ এবং তার স্বামীকে নিয়ে তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন এরকম গুঞ্জন রয়েছে। এবং তার যে পাসপোর্ট নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছিল, যারা জড়িত তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে, এবং হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে তিনি একজন বড় কারিগর। তো এরকম একজন মানুষ হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যাবেন, অথবা নিখোঁজ বলতে এই অর্থে যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এটি এই রিপোর্টটি যেটি বলছে আর কি। তা আমরা দেখেছি যে এরকম আরও অন্যান্য যারা ছিলেন
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে অথবা ওই সময় সরকারের শীর্ষ পর্যায়ে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মামলা রয়েছে, হত্যা মামলা রয়েছে, তারাও তো এভাবে পালিয়ে গেছেন, অর্থাৎ আপনারা বা এই সরকার দায়িত্ব নেওয়ার পরপর। উনি তো নিখোঁজ অনেক দিন ধরেই, সো এটা তো সংবাদ হিসেবে নতুন না। আর দ্বিতীয় বাক্যে আপনি বলেছেন এটা হচ্ছে গুঞ্জন যে পালিয়ে গেছেন, তো যেটা গুঞ্জন সেটা নিয়ে আর কমেন্ট করার কেস। কিন্তু তার পাসপোর্ট কেলেঙ্কারির সাথে যারা জড়িত ছিল, অর্থাৎ তোমার পাসপোর্ট নিতে এক ধরনের কেলেঙ্কারি একটা ছিল, তারা ধরাছোঁয়ার বাইরে বা তাদেরকে এখন আটক করে নেই অথবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাসপোর্ট পাওয়া তো বাংলাদেশের যে কোনো নাগরিকের অধিকার, তো উনি যদি ওনার আদালত যদি আদেশ দেয় যে উনি পাসপোর্ট পেতে পারবে না, আমি জানি না এই বিষয়টা নিয়ে আসলে আমার মন্তব্য করা কঠিন এই কারণেই যে এখানে কোনো আইনি কোনো সমস্যা আছে কিনা এটা আসলে যারা আইন বিশেষজ্ঞ তারা বলতে পারবেন যে পলাতক থাকা অবস্থায় কেউ পাসপোর্ট কিভাবে নিতে পারেন বা উনি আত্মগোপনে থেকে পাসপোর্ট কিভাবে সংগ্রহ করেছেন, এটা এই বিষয়ে আসলে আমার বিস্তারিত জানা নাই। আর এখানে যেহেতু এটা আপনি শুরুতেই বলেছেন যে উনি নিখোঁজ, এটা অনেকদিন ধরে এটা আমরা সবাই জানি, তারপরে ওনার পালিয়ে যাওয়ার বিষয়টা যেটা এটা হচ্ছে গুঞ্জন। এখন নিখোঁজ এবং গুঞ্জন এগুলো নিয়ে আসলে কমেন্ট করা খুব মুশকিল। আমাদের দেশে আরেকটা শিরোনাম, সেটা হচ্ছে যে খাগড়াছড়িতে ঘাঁটি গাড়ছে ইউপিডিএফ, পাহাড়ের সেনা উপস্থিতি বাড়ানোর তাগিদ। অর্থাৎ এই রিপোর্টের ভিতরে যেটা বলার চেষ্টা করেছে, সেখানে ইউপিডিএফ ঘাঁটি গেড়ে বসে আছে এবং আমরা সম্প্রতি নানান সময় দেখেছি যে সেখানে সংঘর্ষ বা নানান ধরনের অস্থিতিশীলতা তৈরি পায় তারা দেখেছি। তো সেখানে সেনা উপস্থিতি আরও বাড়ানোর কথাটি বলছে এই আমার দেশ পত্রিকাটি। এবং এ নিয়ে তো আবার যারা সুশীল সমাজ অথবা যারা পাহাড়ি রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আছে যে সেখানে সেনা উপস্থিতি আরও কমানোর বিষয়ে তাদের কথাবার্তা আছে। এটা আমাদের যারা সরকারের নীতি নির্ধারক আছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সেনাবাহিনী আছেন, ওনারা ওখানকার পরিস্থিতি পর্যালোচনা করে যেটা উপযুক্ত মনে করবে সেটাই সিদ্ধান্ত নেবে। আমরা একটু আরেকটা শিরোনাম দেখি ইত্তেফাকের, সেটা হচ্ছে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। অর্থাৎ এখন আমরা জানি যে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ চলছে সেখানে নানানভাবে বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে অনলাইনে অথবা সরাসরি প্রলোভন দেখিয়ে তাদেরকে বিভিন্ন কাজের কথা বলে নিয়ে সেখানে তাদেরকে যুদ্ধে জড়ানো হচ্ছে, অর্থাৎ রাশিয়ার সেনাবাহিনীতে জড়ানো হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আসলে সরকারের উদ্যোগ আছে কিনা বা এটা ঠেকানোর জন্য যে এরকমভাবে রাশিয়া যারা যাচ্ছে সেটা মনিটরিং আরেকটু জোরদার করা দরকার। এটা তো উদ্বেগজনক সংবাদটা, তবে এইটা নতুন কোনো সংবাদ না, এটা এর আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনি দেখেন যে আসলে বাংলাদেশিরা তো বিভিন্ন দেশেই মানব পাচারের শিকার হচ্ছেন, অনেক দেশেই তারা প্রতারিত হচ্ছেন এবং এক দেশের কথা বলে তাদেরকে আরেক দেশে নিয়ে যাওয়া হচ্ছে, এক কাজের কথা বলে আরেক কাজে এঙ্গেজ করা হচ্ছে। এই যে এটা আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা এভাবে না দেখে আমরা যদি এটাকে হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে মানে বিবেচনা করি বা মানদণ্ডে বিবেচনা করি যে বাংলাদেশের মানুষদেরকে পাচার করে গিয়ে নিয়ে শেষে যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে, কেউ কিন্তু শখ করে যুদ্ধে আসলে এই ধরনের কর্মকাণ্ডে জড়ায় না। তো এইটা মানব পাচার নিয়ে তো সরকার অন্তর্বর্তীকালীন সরকারও শুরু থেকে কাজ করছে। বাংলাদেশের যেসব নাগরিকরা যেসব দেশে মানব পাচারের শিকার হন আপনার সেই সব দেশগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং অনেক জায়গা থেকে বাংলাদেশিদেরকে উদ্ধার করে দেশেও ফিরিয়ে নিয়ে এসেছে। আপনি যদি গতকালকেও একটা সংবাদ দেখেন, লিবিয়া থেকে প্রায় 309 জন বাংলাদেশি ফেরত এসেছে এবং বাংলাদেশ দূতাবাস এবং IOM সেখানে কোলাবোরেট করে তারা এই বাংলাদেশের নাগরিকদেরকে ফিরিয়ে এনেছে। তো এখানে বিশ্বের বিভিন্ন দেশে যেখানেই বাংলাদেশের নাগরিকরা সমস্যায় আছে এবং সেটা যদি বাংলাদেশ দূতাবাসের গোচরে আসে এবং তারা নাগরিকদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বা উপযুক্ত কর্মস্থল যেখানে বলা হয়েছিল সেখানে তাদেরকে যাতে নিয়োগ করা হয় সে বিষয়ে তাদের নানা ধরনের উদ্যোগ আছে। এটা একটা ব্যাপক আকারে বাংলাদেশের বিভিন্ন দেশের দূতাবাস এই কাজটাতে ইনভলভ আছে। সো এটা একেবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো বিষয় না, এটা পুরোটা মানব পাচারের বিষয় এবং মানব পাচার নিয়ে অত্যন্ত আন্তরিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। এই প্রসঙ্গেই আমরা কালের কণ্ঠের একটা সংবাদ শিরোনাম যদি দেখি যে বিদেশের শ্রমবাজার অগ্নি সংকেত, ভরসার বাজার হিসেবে পরিচিত সৌদিতেও নানা জটিলতা, গত বছর পর্যন্ত একটি বাজারও চালু হয়নি, কাটছে না ইউরোপের বাজারগুলোর জটিলতাও। অর্থাৎ এই সরকার দায়িত্ব নেওয়ার পরে নতুন বাজার খোলার কথা, অথবা যেমন আগে আমরা দেখেছি যে পূর্ব ইউরোপে কিছু দেশে আমরা শ্রমিক পাঠাতে পারতাম বা অভিবাসী পাঠানো শুরু করেছিলাম, তো সেটিও বন্ধ, নতুন করে কোনো বাজার খুলেনি। তাহলে এই সরকার কি শ্রম বাজারের ক্ষেত্রে, যেটা আমাদের তৈরি পোশাক খাতের পরে সবচাইতে বড় একটি খাত যার মাধ্যমে আমাদের অর্থনীতির চালিকা শক্তি
দৃঢ় হচ্ছে বা আরো এগিয়ে যাচ্ছে, তো সেখানে কি নজরটা একটু কমে গেছে? না, সেখানে মোটেও নজর কমে নাই। আর এটা এই সরকারেরও কোনো সমস্যা না। বাংলাদেশের এই যে সমস্যা, শ্রমবাজার যে বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা দীর্ঘদিনের অনেকগুলো সমস্যার একটা কালেকটিভ আউটকাম হচ্ছে এই শ্রমবাজারের এই সংকটটাই। সরকার সংকটটা নিরসন করার চেষ্টা করছেন এবং সরকার প্রধান আপনি দেখবেন যে বিভিন্ন দেশে যে গিয়েছেন, আপনার আরব আমিরাতে গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, কাতার গিয়েছেন, জাপান গিয়েছেন এবং যত দেশে গিয়েছেন উনি কিন্তু এই শ্রমবাজার কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, শ্রমবাজারের যে সংকটগুলো আছে সেগুলো কীভাবে দূর করা যায় সেগুলো নিয়ে কথা বলেছেন, আলোচনা করেছেন। কিন্তু জেনারেলি আসলে আপনি এই যে আমরা একটু আগে যে বিষয়টা আলোচনা করলাম, মানব পাচারের যে বিষয়টা আলোচনা করলাম, বাংলাদেশিদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় সংযুক্ত করা হচ্ছে, বিভিন্ন কাজে যুক্ত করা হচ্ছে। আবার ধরেন বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং, আরব আমিরাতে আমি দেখেছি বাংলাদেশ থেকে বলা হয়েছে যে তারা ইঞ্জিনিয়ার হিসেবে তারা গিয়েছে বেসিক্যালি লেবার। তো ওখানে যাওয়ার পর তারা দেখেছে যে এরা আসলে তাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিগ্রিগুলো বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে এগুলো আসলে ভুয়া, এগুলো তারা ভুয়া কাগজপত্র দিয়ে দেওয়া হয়েছে। এই সমস্যাগুলো আপনারা নিজেরা জানেন এবং সাংবাদিক হিসেবে আপনারা দেখেছেন, আপনারা হয়তো রিপোর্টও করেছেন। তো এই সমস্যাগুলো যখন বিভিন্ন দেশে হয়, বাংলাদেশিদের মানে এই বাংলাদেশে এই দেশের অভ্যন্তরে দুর্নীতির বিস্তারের কারণে আপনার এই যে অবৈধভাবে বাংলাদেশিদেরকে পাচার করা, এগুলোর কারণেই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের এই যে আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং তাদেরকে বিশ্বাস করতে চায় না বিদেশিরা। তো এই সংকটটা কিন্তু একদিনে তৈরি হয় না, এটা দীর্ঘদিন বিভিন্ন অপকর্মের ফলে তৈরি হয়েছে এবং এটা এই নানাভাবে জট পাকিয়েছে। এবং এই যে পূর্ব ইউরোপে, রোমানিয়াতে একটা সংকট আছে, আপনার পূর্ব ইউরোপে বিভিন্ন দেশে, আপনার সার্বিয়াতে আপনি দেখেছেন বাংলাদেশিরা কীভাবে আপনার ইতালি যাওয়ার আগে জন্য মানবেতর জীবনযাপন করেছে, সার্বিয়ার ক্যাম্পে ঠান্ডার মধ্যে বাংলাদেশিরা মারা গিয়েছে। এই যে এই বিভিন্ন দেশে এই সংকটগুলো অতীতে অনেক দিন ধরে এগুলো হয়ে আসছে, এই সংকটগুলো এখন ক্রমশ জটিলতর রূপ নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বরঞ্চ চেষ্টা করছে যে এই জটিলতাগুলো কাটিয়ে এবং এই জিনিসগুলোকে রেগুলারাইজ করে এবং আরও বেশি যত স্কিল্ড ম্যান পাওয়ার বাংলাদেশ থেকে পাঠানো যায় এগুলো যাতে না হয় এবং শ্রমবাজারের সংকটগুলো দূর করার সরকারের দিক থেকে এই চেষ্টাটা আছে। গত সরকারের সময়, ফ্যাসিবাদী সরকারের সময় আমরা দেখেছি যে মন্ত্রী, এমপি অনেকেই এই ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং যারা পূর্ব কোনো অভিজ্ঞতাই ছিল না, হঠাৎ করে লাইসেন্স নিয়ে এই বিদেশে অভিবাসী পাঠানোর ব্যবসা শুরু করেছেন এবং একটা সিন্ডিকেট তৈরি করেছেন। সেটা মালয়েশিয়ার ক্ষেত্রে হোক, সেটা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের ক্ষেত্রে হোক, এরকম একটা সিন্ডিকেট করা হয়েছিল এবং তাদের নাম সহ পত্রিকায় এসছে। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে অন্য অনেক দিকে বিচার হচ্ছে, মামলা হচ্ছে, কিন্তু এই শ্রমবাজারের সিন্ডিকেটের সাথে যারা জড়িত বা যারা এই হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, অর্থাৎ শ্রমবাজার থেকে আর কি মানুষকে পাঠানোর নামে প্রতারণা করেছে, টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে এরকম কোনো উদ্যোগ আমরা দেখি না। এটা আপনি তো জেনারেল অবজারভেশন বলেছেন। আমি তো মনে করি যে তাদের বিরুদ্ধে অনেক আপনার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে। মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে মালয়েশিয়াতে এমন একজন বাংলাদেশির কথা আমরা আলোচনায় এসেছে যিনি খুব প্রভাবশালী একটা চক্রের সাথে যুক্ত ছিলেন। বাংলাদেশের আদালতের নির্দেশে তার প্রায় 500 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। তো এগুলা কি আপনার কাছে কি মনে হয় না যে এগুলো কোনো উদ্যোগ? অবশ্যই এগুলো উদ্যোগ। এবং যারা সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি ছিলেন তাদের সিন্ডিকেটটাও ভাঙা হয়েছে। কিন্তু আমাদের আশঙ্কাটা হচ্ছে যে কি সিন্ডিকেটটা ভাঙা হলেও এরা এই চক্রটা এত শক্তিশালী যে মানে আবার নতুন সিন্ডিকেট গড়ে ওঠে, নতুন সিন্ডিকেটে কিছু নতুন ব্যক্তি যুক্ত হয়। তো এটা খুব কঠিন একটা কাজ, এটা খুব সহজে এই চক্রটাকে ভেঙে ফেলা বা গুড়িয়ে দেওয়া এটা এত সহজ না। তো চক্রের একটা পার্ট হয়তো শেষ হয়েছে, এখন নতুন পার্ট যাতে না আসতে পারে এবং সেই চেষ্টাটা করা হচ্ছে। এবং এই কাজটা তো আসলে মূলত দুদকের কাজ, যারা আসলে এই ধরনের অপরাধের সাথে জড়িত, আপনার এই টাকা পয়সা পাচার করেছে, সিন্ডিকেট করেছে, যেখানে একজন মানুষের আপনার 1 থেকে 1.5 লাখ টাকা হলেই আসলে মালয়েশিয়ার মতো দেশে যাওয়ার কথা, সেখানে তাদের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে। একেবারে গরিবের রক্তটা চুষে আপনার এরা বড়লোক হওয়ার চেষ্টা করছে, বড়লোক হচ্ছে। তো এদেরকে ধরা হয়েছে, অনেককে ধরা হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের যে সরকারের যে কাজের ধারাবাহিকতা এটা পরবর্তী সরকারও বজায় রাখবে এবং তারা যদি আন্তরিকভাবে কাজ করে তাহলে এই চক্রটাও আসলে পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হবে।
আরেকটি এ বিষয়ে বলছি, মানে আপনার কাছে জানার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সময়ের সঙ্গে মিলিয়ে ঢেলে সাজানো হবে, এটা তারেক রহমান গতকালকে বলেছেন। আশা করি যে তারা অবশ্যই ক্ষমতায় আসলে বা বিএনপি যদি ক্ষমতায় আসে সেইগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা দেখেছি যে গত সরকারের আমলে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলে সেখানে এমন ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল, সেখানে একটা সংখ্যা থেকে যায় যে আসলে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার চেয়েও, মানে এখানে নানান ধরনের মাদ্রাসামুখী সাধারণ শিক্ষা, ইংলিশ মিডিয়াম শিক্ষা, তো এই শিক্ষা ব্যবস্থাটাকে আসলে ঢেলে সাজানো সময়ের সাথে তাল মিলিয়ে কতটা যৌক্তিক এবং সম্ভব? যৌক্তিক যে সে বিষয়ে তো আসলে কোনো প্রশ্ন নেই, এটা যৌক্তিক না, শুধু এটা খুবই প্রয়োজন। এবং আমরা বিশেষ করে যে আপনি জনাব তারেক রহমান কথা বলেছেন, উনি ওনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে। উনি যদি নির্বাচিত হন, আমরা বিশ্বাস করি উনি যে কমিটমেন্টটা দিয়েছেন উনি এই কমিটমেন্টটা রাখবেন। উনি যদি নির্বাচিত নাও হন, উনি তো দেশের একজন প্রধান রাজনৈতিক নেতা, এবং আমাদের এরকম শীর্ষ পর্যায় থেকে যখন এই ধরনের উনি যদি জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট বলছি যে উনি যদি বিরোধী দলেও থাকেন, তাহলেও কিন্তু ওনার মানে যারা সরকারে থাকবে তাদের উপর এই বিষয়ে চাপ প্রয়োগ করার একটা সক্ষমতা থাকবে। তো আমরা মনে করি যে আমাদের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, সে যেই দলেরই হোক, তারা সবাই মিলে যদি এই বিষয়টাতে আন্তরিক থাকে, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার অবশ্যই এই বিষয়টাতে উদ্যোগী হবে, মনোযোগী হবে এবং এটাকে ঢেলে সাজিয়ে এটাকে একটা বাস্তবমুখী একটা রূপ দেবে। ধন্যবাদ মিস্টার আজাদ মজুমদার চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে আজ অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টা 20 থেকে 25 মিনিটের মধ্যে শুরু হয়। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।